তৃষা ওদের এই খুনসুটি দেখে নিজের কষ্টটা কিছুটা ভুলে গেল। সে মুচকি হেসে বলল, তা ননদিনী তা ননদিনী আমার কার সাথে এত গোপন আলাপ করে সেটা জানার অধিকার তো ভাবি হিসেবে আমার আছেই। সাবরিনা তৃষার হাত জড়িয়ে ধরে আদরের স্বরে বলল, আরে না ভাবি, এখন কিছুই হয়নি, সময় হলে সব জানাবো। আপাতত আর্য ভাইয়ের ওই খ্যাপাটে মেজাজ থেকে তুমি কি করে বাঁচবে সেটা নিয়ে ভাবো তো। ওদের তিনজনের হাসাহাসিতেই শয়নকক্ষের পরিবেশটা আবার প্রাণবন্ত হয়ে উঠল। কক্ষের মায়াবী আলোয় ভাবি ননদের এই হৃদ্যতা এক অন্যরকম ছবি ফুটিয়ে তুলল শুকনীরের অন্তরালে। তিন মূর্তির আড্ডায় হঠাৎই এক খুদে ঝড়ের প্রবেশ ঘটল। দরজার পর্দা ঠেলে টুইঙ্কেল ভেতরে ঢুকলো। ওর ছোট ছোট হাতে একটা বড় চকোলেট বারের প্যাকেট। ওর গোলুমুলু মুখটা এখনো আর্যর উপর রাগে থমথমে। সাবরিনা আর মৃত্তিকার হাসাহাসি থামিয়ে টুইঙ্কেল সোজা গিয়ে তৃষার কোলে ঝাঁপিয়ে পড়ল। বানি, তুমি পচা পাপার কথা শুনে আর কাঁদবে না তো? দেখো, আমি পাপার ড্রয়ার থেকে তোমার জন্য সবচেয়ে বড় চকলেটটা চুরি করে এনেছি। টুইঙ্কেলের এই চৌর্যবৃত্তির কথা শুনে সাবরিনার মৃত্তিকা হো হো করে হেসে উঠল। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, পাপা দেখলে তো বকবে সোনা, তুমি এটা ওনার ড্রয়ারে রেখে আসো। টুইঙ্কেল নাক কুচকে জেদি গলায় বলল, পাপা দেখলে তো বকবে শোনা, তুমি এটা ওনার ড্রয়ারে রেখে আসো। একদম না, পাপা তোমাকে বকেছে, তাই এখন পাপার সব পচা জিনিস আমাদের। জানো বানি, আমি না পাপ্পাকে একটা পানিশমেন্ট দিয়েছি। পাপা যখন সোফায় বসে ফাইল দেখছিল, আমি পাপ্পার ল্যাপটপের উপর আমার স্টিকার লাগিয়ে দিয়েছি। এখন পাপ্পাকে দেখতে পুরো একটা বেড়াল ছানার মতো লাগছে। মৃত্তিকা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল। ওরে খোদা, আর্য ভাইয়ের 4 লাখ টাকার ল্যাপটপ স্টিকার! টুইঙ্কেল, তুই তো দেখছি আমাদের হয়ে সব প্রতিশোধ নিয়ে নিয়েছিস। টুইঙ্কেল গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল, আমি তো আরো বড় পানিশমেন্ট দিব। পাপা যখন রাতে ঘুমোবে, আমি পাপার শার্টের ভিতর পানি ঢেলে দিব, দেখবে কেমন মজা হয়। টুইঙ্কেলের এমন প্রতিশোধ পরায়ণ কথাবার্তায় হেসে কুটি কুটি হলো সকলে। না চাইতেও তো হাসতে হলো। তৃষা আর তৃষাকে হাসতে দেখে হাসি ফুটল টুইঙ্কেলের গম্ভীর হয়ে থাকা তুলতুলে মুখাবয়বেও। ও তৃষার জলে শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি কখনো কাঁদবে না তো বানি? তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, কিন্তু কাঁদলে পচা মেয়েদের মতো লাগে। তৃষাও টুইঙ্কেলের চুমু খেয়ে বলল, আচ্ছা কিউটি পাই, বনি আর কখনো কাঁদবে না। টুইঙ্কেলের কনিষ্ঠ আঙুলটা তৃষার দিকে এগিয়ে দিয়ে বলল। প্রমিস তো? তৃষা ওর কনিষ্ঠ আঙুল বাকি টুইঙ্কেলের এগিয়ে রাখা তুলতুলে আঙুলটাই ছুঁয়ে বলল। পিঙ্কি প্রমিস। শুকনীরের ওপর দিয়ে সন্ধ্যার মায়াবী আধার ঘনিয়ে এসেছে। নীলাকাশের বুক চিরে তখন কেবলই দু একটি তারার ঝিলিক দেখা যাচ্ছে। ড্রয়িং রুমে আজ সেই পরিচিত প্রাণবন্ত আড্ডার সুরটা বড্ড অনুপস্থিত। নৈশভোজের সময় টেবিলে একরাশ নীরবতা জেগে বসেছে। ঝাড়লণ্ঠনের হলদেটে আলোয় ডাইনিং টেবিলের রূপালী বাসনগুলোর বিকেলের বিষণ্ণতার ছাপ লেগে আছে। টেবিলে সবার উপস্থিতি থাকলেও কেবল একটি চেয়ার শূন্য। তৃষার সেই শূন্য আসনটি যেন আর্যর চোখের সামনে এক মস্ত বড় প্রশ্নবোধক হয়ে বিচ্ছে। সাবরিনা আর মৃত্তিকাও আজ বড্ড চুপচাপ। টুইঙ্কেল তার প্লেটে ভাতের দানাগুলো নিয়ে কেবল খুঁজিয়ে চলেছে। ওর গোল গোল চোখ দুটো এখনো অভিমানে লাল। আর্য নিজের প্লেটে খাবার তুলে নিলেও এক লোকমা মুখে তোলার সাহস পেল না। তার অবচেতন মন বারবার সে বিকেলের দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে। তৃষার কান্নাসিক্ত মুখ আর কম্পিত ওষ্ঠাধর যেন তার বুকের বাপাশে এক বিচিত্র যন্ত্রণা সৃষ্টি করছে। আর্য নীরবতা ভেঙে হামিদা বেগমের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞেস করল, চাচিমা, তৃষা কোথায়? হামিদা বেগম ভাতের লোকমা মুখে দিতে গিয়েও থেমে গেলেন। তার মুখাবয়বে একরাশ গাম্ভীর্য। তিনি বেশ রুক্ষস্বরে উত্তর দিলেন, মেয়েটা ঘরে দরজা দিয়ে শুয়ে আছে, আমি ডেকেছিলাম। ও বলল ওর নাকি খিদে নেই, শরীরও নাকি জুত লাগছে না। খাবেই বা কী করে? যে শাসনের তোরে ওর মনটাই ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানে পেটের খিদের কথা মনে থাকে?
চাচিমার এই কড়া কথাগুলো তীরের মতো আর্যর বুকে বিঁধল। সে এবার টুইঙ্কেলের দিকে চাইল। টুইঙ্কেল ওর দিকে এক ঝলক তাকিয়েই মুখটা ফিরিয়ে নিল। আর্য ওর গাল ছুঁতে যেতেই টুইঙ্কেল কাজ ঝাঁকিয়ে সরিয়ে বসল। পাপা, তুমি আমাকে ডাকবে না। তুমি পানিকে দিয়েছো। তুমি ভেরি ভেরি ব্যাড। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে নিজের প্লেটটা একপাশে সরিয়ে রাখল। সে বুঝতে পারছে আজ এই বাড়িতে সে একঘরে হয়ে পড়েছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হামিদা বেগমকে বলল, চাচিমা, তৃষার খাবারটা একটা প্লেটে বেড়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। হামিদা বেগম কথা না বলে গজগজ করতে করতে প্লেটে খাবার বেড়ে দিলেন। তবে প্লেটটা আর্যর হাতে দেওয়ার সময় তিনি একবারও ওর দিকে তাকালেন না। আর্য নিজের প্লেটটা ডাইনিংয়ে ফেলে রেখে তৃষার খাবারের প্লেটটি হাতে নিয়ে ধীর পায়ে দোতলার করিডোরের দিকে এগোতে লাগলো। উপস্থিত সকলে এক মনে চেয়ে রইল ওর প্রস্থান পথের দিকে। তৃষার ঘরের দরজার সামনে এসে সে থামল। ঘরের ভেতরে কোনো আলো জ্বলছে না, কেবল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে এক ফালি সাদা কার্পেট বিছিয়ে রেখেছে। আর্যর হাতটা দরজার কপাটে উঠতে গিয়ে থমকে গেল। এককালের অকুতভয় ক্যাপ্টেন আজ এক চিলতে মেয়েলি অভিমানের কাছে নিজেকে বড্ড অসহায় বোধ করছে। সে মৃদু শব্দে দরজায় নক করল। ভেতর থেকে কোনো সাড়া নেই। আর্য পুনরায় নক করে শান্ত গলায় ডাকল, তৃষা, দরজাটা খুলুন, আমি খাবার নিয়ে এসেছি। মিনিট খানিক পর ভেতর থেকে এক ক্ষীণ আর ভেজা কণ্ঠস্বর ভেসে এলো, আমি খাবো না, আপনি যান এখান থেকে। আর্যর চোয়ালটা শক্ত হলো। সে দরজার হাতলে চাপ দিতেই দেখল ওটা লক করা নেই। সে সন্তর্পণে ভেতরে প্রবেশ করলো। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে তৃষা। আর্য সুইচটা অন করে আলো জ্বালালো। মুহূর্তেই উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। হঠাৎ তীব্র আলোক ঝলকানিতে চোখ খিচে বন্ধ করে নিল তৃষা। আর্য তৃষার একদম কাছে গিয়ে বসলো। ওর মাথায় হাত দিতে গিয়েও সে হাতটা গুটিয়ে নিল। সে অত্যন্ত সংবেদনশীল স্বরে বলল, এভাবে না খেয়ে থাকলে ওষুধগুলো কাজ করবে না, উঠে বসুন। অপর পাশ থেকে কোনো জবাব না আসায় আর্য ফের ধীর স্থির কণ্ঠে বলল, তৃষা, এভাবে দেয়ালের সাথে অভিমান করলে কি ক্যালোরি লস করা সম্ভব? আপনার বডি এখন হিলিং মোডে আছে। এই সময়ে স্টার্ভিং আপনার জন্য একটা লাক্সারি ছাড়া আর কিছু নয়। তৃষা চট করে উঠে বসল না, তবে ওপাশ থেকেই নাক টেনে উত্তর দিল, আপনিই তো বলেছিলেন আমি ইডিয়েট। আপনিই তো বলেছিলেন আমি ইডিয়েট, আমি কেয়ারলেস। তো একজন ইডিয়েটের সাথে খাবার নিয়ে এত সময় নষ্ট করার কি দরকার? কজ আপনার এই সেলফ ডিস্ট্রাকশন মোডটা আমি সহ্য করতে পারছি না। লজিক্যালি চিন্তা করুন, বিকেলের ওই ইনসিডেন্টে আপনার হাড়টা যদি আবার ডিসপ্লেসড হতো, তবে আমাকেই আপনাকে হাসপাতালে বয়ে নিয়ে যেতে হতো। আমি কি সেই এক্সট্রা খাটুনিটা চাইবো? তৃষা এবার এক ঝটকায় উঠে বসল। ওর চোখের কোণগুলো লাল আর বিক্ষিপ্ত চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। ও আর্যর চোখের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনার কাছে কি সবকিছুই লজিক আর খাটুনি? আপনি তো আমাকে বকা দেওয়ার সময় একবারও ভাবেননি যে সবার সামনে আমার কেমন লাগছে। আপনি তো কেবল আপনার ক্যাপ্টেনগিরিটাই বোঝেন। আমি যে টুইঙ্কেলকে খাওয়াতে গিয়েছিলাম, ওটা আপনার লজিকে পড়ে না? আর্য এবার কিছুটা নরম হলো। সে তৃষার দিকে সোজাসুজি তাকিয়ে বলল, আপনি যখন ফ্লোরের উপর দিয়ে পিছলে যাচ্ছিলেন তখন আমার লজিক কাজ করা বন্ধ করে দিয়েছিল তৃষা। ওই কয়েক সেকেন্ডে আমার হার্টবিট কত ছিল? ও মাঝপথে থামতেই তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, মানে? নাথিং। ব্যাস, ক্যাপ্টেন আর্য এহসান ফের তার পেশাদারি গাম্ভীর্যের যে ফিরে গিয়েছে দেখতেই তৃষা মুখ ফেরালো। ক্ষণিকের ব্যবধানে বলল, তবুও ওভাবে কেন বকে? টুইঙ্কেল পর্যন্ত আপনাকে পচা বলছে। আজও খাবারের প্লেটটা তুলে তৃষার সামনে এগিয়ে দিল। পচা বাবাকে যদি আবার ভালো পাপার লিস্টে আনতে হয় তবে বাণীকে আগে এই খাবারটুকু শেষ করতে হবে। আমি নিজে হাতে খাইয়ে দিতে পারতাম, কিন্তু আপনি তো আবার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন। সো এই চামচটা ধরুন আর অন্তত অর্ধেকটা ফিনিশ করুন। এটা আমার কোনো অর্ডার নয়, স্রেফ একটা রিকোয়েস্ট বলতে পারেন। তৃষা আর্যর এগিয়ে দেওয়া প্লেটের দিকে তাকালো, তবে দৃষ্টির অনুভূতি বুঝতে অক্ষম হলো। অতপর বাম হাত দিয়ে চামচটা ধরল ঠিকই, কিন্তু মুখটা এখনো ভার করে রাখলো।
অনুরোধ করছেন নাকি ইমোশনাল ব্ল্যাকমেল? আর্য জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করে বলল, যেটা আপনাকে ডিনার টেবিলে ফিরিয়ে আনবে সেটাই। এখন কথা কম আর প্রোটিন ইনটেক বেশি করুন। আমি ওপাশে বসে বই পড়ছি। এক লোকমা কম হলে কিন্তু কাল সকালে ব্রেকফাস্টের বদলে প্রকাণ্ড একখানা ইনজেকশন আপনার অপেক্ষায় থাকবে। চয়েস ইজ ইয়োর্স। তৃষা চট করে আর্যর দিকে একবার তাকালো। লোকটার মুখে কোনো ভাবান্তর নেই, যেন সে সত্যি ইঞ্জেকশন পুশ করার প্রফেশনাল নার্স নিয়োগ করে রেখেছে। তৃষা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, আজ তো একটা হনুমান। না না না, হনুমান তো লেজ উঁচিয়ে লাফায়, এটা তো তার চেয়েও অধম, একদম কলার খোসার ওপর বসে থাকা ওভার সাইজ রাগী গরিলা। শহরের ব্যস্ত রাজপথে যান্ত্রিক জীবনের কোলাহল আজ যেন একটু বেশি তীব্র। ধোঁয়াটে আকাশ তীরে সূর্যের তপ্ত রশ্মি পিচঢালা রাস্তার ওপর প্রতিফলিত হয়ে এক অসহ্য দাহ তৈরি করেছে। যানবাহনের অবিরাম হর্ন আর মানুষের কর্মব্যস্ততার মাঝে 2 সপ্তাহ পর নিজেকে আবিষ্কার করল তৃষা। দীর্ঘ 24টি দিন শুকনীরের সেই 4 দেয়ালের ঘেরা টোপে বন্দী থাকার পর আজ নীলিমার খোলা বুক চিরে মুক্ত বাতাসের স্বাদ নিতে সে পা রেখেছে তার চিরচেনা কলেজের আঙিনায়। তৃষার ডান হাতের সেই ভারী ব্যান্ডেজটা এখনও তার অস্তিত্বের জানান দিচ্ছে, তবে মনের ভেতর আজ এক অস্থির বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ। কাল রাতেও শুকনীরের সেই শান্ত অন্তর্বহলে আর্যর সাথে তার এক প্রস্থ ঝগড়া হয়ে গেছে। আর্যর যুক্তি ছিল অকাট্য। আজ তার হাতের ব্যান্ডেজ খোলার দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আজই ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই কলেজে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তৃষার জেদ ছিল তার চেয়েও বেশি। আজকের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা সে কোনোভাবেই মিস করতে চায় না। আর্যর সেই গম্ভীর ধমকের কাছে কাল সে সাময়িকভাবে নতি স্বীকার করলেও মনের গহীনে এক গোপন পরিকল্পনা বুনে রেখেছিল। তাই আজ প্রভাতে রৌদ্রকিরণ ফোটার পরপরই আর্যর ঘুম ভাঙার অবকাশ না দিয়েই তৃষা বেরিয়ে পড়ছে। কোনো প্রকার খবর না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলেই সে কলেজের পথে পা বাড়িয়েছে। আর্যর সেই অগ্নিদৃষ্টি আর তপ্ত শাসনের কথা মনে পড়লে এখনও তৃষার বুকের ভেতরটা একটু কেঁপে উঠছে ঠিকই, কিন্তু নিজের স্বাধীন সত্তাকে প্রমাণের এক অদম্য স্পৃহা তাকে আজ সাহস জুগিয়েছে। কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তৃষার মনে হলো সে যেন এক খাঁচা ছোট পাখি। যদিও অবাধ্য ডান হাতটা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে এখনও পুরোপুরি মুক্ত নয়। সে জানে এই খবরটা যখন আর্যর কানে পৌঁছাবে তখন শুকনীরে কেবল সাইক্লোন নয়, আস্ত এক টর্নেডো আঘাত হানবে। কিন্তু আপাতত সেসব কিছু ভুলে নিজের চেনা বেঞ্চে ফিরে যেতে চায়। করিডোর দিয়ে হাঁটার সময় অনেকেই ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকাচ্ছিল, কিন্তু তৃষার মন তখন কাঙ্ক্ষিত ক্লাসে যেতে মরিয়া। ক্লাসের দরজায় দাঁড়াতেই একজোড়া অতি পরিচিত কণ্ঠের চিৎকার ওকে স্বাগত জানালো। তৃষা, মাই রিকভারি কুইন, তুই শেষমেশ আসলি। মেহসানা ছুটে এসে তৃষাকে প্রায় জেঁকে ধরল। ওর ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে কপালে হাত ছেঁকিয়ে বলল, বাপরে, এই রণদেহীর হাত নিয়ে তুই কলেজে চলে এলি? তোর উনি তোকে ছেড়ে দিল নাকি তুই পালিয়ে এসেছিস? তৃষা ব্যাগটা সাবধানে একপাশে রেখে ফ্যাকাশে হাসল। ছেড়ে দেবে বেটা, পারলে আমারে বেঁধে রেখে ইঞ্জেকশন দিতে নিয়ে যায়। শালা ঘুম থেকে ওঠার আগেই চলে আসছি। এখন যদি ওনার ঘুমও ভাঙে তাহলে মনে করবে যে আমি ঘুমাচ্ছি। মেহসানা চোখ বড় বড় করে বলল, তুই তো সাহস দেখালি দোস্ত, কিন্তু তোর উনি যদি জানতে পারে তবে তো আমাদের কলেজে এসে কমান্ড অপারেশন চালাবে। তুই কি তৈরি তো? তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চে বসল। তৈরি কিনা জানি না, তবে আজ ক্লাসটা খুব দরকার ছিল। 2 সপ্তাহ ধরে সুখ নিরে থাকতে থাকতে আমার মগজে জং ধরে গেছে। সারাক্ষণ শুধু এটা করবেন না, ওটা খাবেন না। উফ, আমি কি পেশেন্ট নাকি ওনার ইউনিটের কোনো নতুন রিক্রুট? মেহসানা মুচকি হেসে ফিসফিস করল, তোর তো রিক্রুটই হওয়া উচিত। ক্যাপ্টেন সাহেবের কড়া পাহারায় থেকে তোর গাল দুটো তো দেখে টমেটোর মতো লাল হয়ে গেছে। যত্নে আছিস বোঝাই যাচ্ছে। তৃষা মেহসানাকে একটা হালকা ধাক্কা দিয়ে বলল, রাখ তোর যত্ন।
ওই লোকটার সামনে থাকলে মনে হয় 24 ঘন্টা কেউ সিসিটিভি ক্যামেরা দিয়ে আমাকে ওয়াচ করছে। একটু হাসলে বলে ব্লাড প্রেশার বাড়বে, একটু হাঁটলে বলে পায়ের লিগামেন্ট ছিঁড়বে। মানুষ নাকি রোবট আজও বুঝলাম না। হাসাহাসির মাঝেই প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন। টানা 1 ঘন্টা চলো নোটস নেওয়া আর মডিউল বোঝার পালা। তৃষা বাম হাত দিয়ে ভাঙাচোরা অক্ষরে কিছু লেখার চেষ্টা করছিল, যদিও সেটা দেখে মনে হচ্ছিল কোনো পিঁপড়েই কালিতে চুবিয়ে খাতার ওপর কুস্তি লড়ছে। ক্লাস শেষ হতেই মেহসানা তৃষার খাতাটা টেনে নিয়ে হো হো করে হেসে উঠল। তৃষা, তুই কি এখনো কোনো গুপ্তধনের উদ্ধারের ম্যাপ আঁকিস? এর লেখা তো স্বয়ং তোর উনিও ডিকোড করতে পারবে না। তৃষা মুখ গোমরা করে ঈষৎ রাগ দেখিয়ে বলল, হাসিস না তো, হাতটা অকেজো বলে কি চেষ্টাও করবো না? চল ক্যান্টিনে গিয়ে একটু চা খাই। আমার মাথাটা ঝিমঝিম করছে তখন থেকে। আমার উনি কি করছিস কচুর মাথা? মেহসানা হেসে বলল, উনিটা তো তোর, তা আর কি বলবো শুনি? যা ইচ্ছা, তবে আমার উনি করবি না। উনি স্রেফ টুইঙ্কেলের পাপা। মেহসানা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল। সঙ্গে তোর উনিও। তৃষা ভ্রু কুচকে বলল। কি বললি? মেহসানা আমতা আমতা করে বলল, কই কিছু না তো। চল চল দ্রুত চল, এরপর দেখা গেল যা ঠান্ডা হয়ে গেল। তৃষা বাম ভ্রুটা সামান্য উঁচিয়ে বলল। চল। অতঃপর দুটিতে মিলে এগিয়ে চলো ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে বসে চায়ে চুমুক দিতে মেহসানা হঠাৎ জানালার দিকে তাকিয়ে জমে গেল। ওর হাত থেকে বিস্কুটটা প্লেটে পড়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, তৃষা, তোর ক্যাপ্টেন। তৃষা হচকিত হয়ে পেছনে ফিরতেই দেখল ভিড় ঠেলে এগিয়ে আসছে আর্য। পরনে তার নেভি ব্লু শার্ট, হাতা দুটো কবজি পর্যন্ত গোটানো, চোখে সেই অতি পরিচিত রাজভারী সানগ্লাস। কিন্তু তার চোয়ালে শক্ত হওয়া ভঙ্গি বলে দিচ্ছে সে কতটা ক্ষিপ্ত। পুরো ক্যান্টিনের হইচই যেন তৃষার সম্মুখে এক লহমায় স্তিমিত হয়ে এলো। আর্য সরাসরি তৃষার টেবিলের সামনে সে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে পকেটে রাখার সময় ওর চোখের সেই তপ্ত চাহনি তৃষার শরীরে সমস্ত রক্ত হিম করে দিল। আর্য অত্যন্ত স্থির স্বরে বলল, আপনার ক্লাস কি শেষ হয়েছে তৃষা, নাকি আরো কোনো স্টান্ট বাকি আছে? তৃষা ভয়ে কুকড়ে গিয়ে মাথাটা নিচু করলো। মেহসানা ততক্ষণে সিট ছেড়ে 2 হাত দূরে গিয়ে দাঁড়িয়েছে। আর্য এবার তৃষার টেবিলের ওপর হাত রেখে একটু নিচু হয়ে ওর চোখের দিকে তাকালো। বাসায় বলেছিলাম আজ ব্যান্ডেজ খোলার দিন, কিন্তু আপনি চোরের মতো পালিয়ে এখানে এলেন। আপনি কি বুঝতে পারছেন আপনি নিজের শরীরের সাথে কতটা বড় রিস্ক নিয়েছেন? তৃষা আমতা আমতা করে বলল, আমার ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। আর আমার কাছে আপনার এই হাতটা ইম্পর্টেন্ট। আর্য এক ঝটকায় তৃষার সুস্থ হাতটা ধরল। হাতের স্পর্শ আজ অন্য দিনের চেয়েও বেশি শক্ত। সে সরাসরি মেহসানার দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, মেহসানা, ওর ব্যাগটা দিন, ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তৃষা, গাড়িতে গিয়ে আপনার সাথে আমার এই লুকোচুরি খেলার একটা ফাইনাল সেটেলমেন্ট হবে। তৃষা অসহায়ের মতো মেহসানার দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো সাহায্যর আশা নেই। কলেজের সবার কৌতূহলী চোখের সামনে দিয়ে আর্য প্রায় টেনেই তৃষাকে গাড়ির দিকে নিয়ে চলল। তবে বেরোনোর ঠিক পূর্ব মুহূর্তেই দরজার সামনে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো সাইম। সাইমকে দেখে আর্য চোয়ালটা আরও একবার শক্ত হয়ে গেল। সাইম একটু হাঁপাতে হাঁপাতে তৃষার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে বেশ উদ্বেগ নিয়ে বলল, তৃষা, শুনলাম তুমি আজ ক্লাসে এসেছ। এই অবস্থায় একা আসাটা কি ঠিক হলো? আমি তো মেনশনাকে বলেছিলাম তোমাকে নোটসগুলো পাঠিয়ে দেব। শরীরটা এখন কেমন? তৃষার উত্তর দেওয়ার আগেই আর্যর হাতের মুঠোটা ওর কবজিতে আরও একটু চেপে বসল। আর্যর তীক্ষ্ণ চক্ষুমণি আগ্নেয়গিরির ন্যায় প্রজ্বলিত। সে সাইমের দিকে এক ঝলক তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, শরীরের খোঁজ নেওয়ার জন্য তো বাড়ির লোকরাই যথেষ্ট মিস্টার। সাইম একটু থতমত খেয়ে বলল, আমি সাইম, তৃষার সিনিয়র।
আসলে ওর ইনজুরির কথা শুনে খুব টেনশনে ছিলাম। আর্য সাইমের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, টেনশনটা একটু কমিয়ে নিজের পড়াশোনায় মন দিন। তৃষা টেক কেয়ার করার জন্য একজন প্রফেশনাল গার্ড অলরেডি অ্যাপয়েন্টেড আছে। আর হ্যাঁ, নেক্সট টাইম ওর নোটস বা অন্য কিছুর জন্য আপনাকে কষ্ট করতে হবে না। ওর ডিকশনারিতে এখন বাইরের সাহায্য শব্দটা ডিলিট করে দেওয়া হয়েছে। তৃষা অপ্রস্তুত হয়ে বিড়বিড় করল। উনি তো জাস্ট হেল্প করতে চাইছিলেন। আর্য তৃষার দিকে এক তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, হেল্প নেওয়ার অনেক সময় পাবেন। আপাতত আমার গাড়িতে চলুন। ব্যান্ডেজ খোলার সময় আপনার এই সিনিয়রের নোটস নয়, ডাক্তারের কাঁচি লাগবে। স্যামকে এক প্রকার তুচ্ছ জ্ঞান করে আর্য তৃষাকে টেনে নিয়ে গাড়ির দিকে হাঁটা দিল। কলেজের খোলা প্রাঙ্গণে তখন এক নিস্তব্ধ মায়াবী যুদ্ধ শুরু হয়েছে। আর্যর হাঁটার গতি আজ অনেক বড্ড দ্রুত। তাল মিলাতে এক প্রকার হাঁপিয়ে উঠছে তৃষা। আর্য গাড়ির কাছাকাছি এসেই দরজাটা এক ঝটকায় খুলে তৃষাকে ভেতরে বসালো আর্য। ড্রাইভিং সিটে বসে সে সজোরে দরজাটা বন্ধ করলো। তৃষা গুটিসুটি মেরে জানালার দিকে তাকিয়ে আর্য গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং হুইলটা এত জোরে চেপে ধরল যে ওর হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। সে সামনের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ওই ছেলেটি কি রোজই আপনার চারপাশ দিয়ে ওভাবে উদ্বেগ নিয়ে ঘোরে, নাকি আজই প্রথম ওর মায়া উথলে উঠল? তৃষা হঠাৎ আর্যর এমন প্রশ্নে হচকিত নয়নে তাকালো। আর্য ক্রোধিত কণ্ঠে ফের শোধালো, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? তৃষা আমতা আমতা করে বলল, সাইম ভাইয়া, উনি জাস্ট আমার খোঁজ নিচ্ছিলেন। ভাইয়া? বিরক্তিতে কুচকে আসলো আর্যর মুখশ্রী। লিসেন তৃষা, আপনি চোরের মতো পালিয়ে এসেছেন, সেটা একটা অপরাধ। আর এই ভাইয়াদের প্রশ্রয় দেওয়াটা দ্বিতীয় অপরাধ। আপনার এই ড্যামেজড হাতের চেয়ে আমার কাছে এখন আপনার এই ফ্রি স্টাইল লাইফস্টাইলটা বেশি অ্যালার্মিং মনে হচ্ছে। তৃষা কৌতূহল দমাতে না পেরেই শেষমেশ সাহস করে প্রশ্নটা করেই বসল, আপনি কি জেলাস হচ্ছেন? আর্য ব্রেক কষল সজোরে। গাড়িটা রাস্তার একপাশে গোঙানি দিয়ে থেমে গেল। সে তৃষার একদম কাছে ঝুঁকে এসে ওর চোখের গভীর অতলে ডুব দিয়ে ফিসফিস করে বলল, জেলাস শব্দটা আমার ডিকশনারি বহির্ভূত। আমি কারোর জন্য জেলাস হই না, কিন্তু আমার অধিকারে থাকা কোনো জিনিসে অন্য কেউ মায়া দেখাবে, এটা আমি টলারেট করি না। আপনি স্রেফ আমার রেসপন্সিবিলিটি, আর সেই রেসপন্সিবিলিটি নিয়ে অন্য কেউ ছিনিমিনি খেললে আমি তাকে ইউনিটের বাহিরে লাথি মারতে দ্বিধা করি না। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা আর্যর সেই তপ্ত নিঃশ্বাস নিজের মুখের কাছে অনুভব করতে পারল। লোকটা মুখে রেসপন্সিবিলিটি বলেও তার চোখে সেই অব্যক্ত অধিকারবোধ অন্য কিছুরই জানান দিচ্ছিল। তৃষার বুকের ভেতরটা তখন বনু পাখির মতো ডানা ছাপটাচ্ছে। সে আর কোনো কথা না বলে জানালার বাহিরে চোখ রাখল। শুকনিরের এই ডিক্টেটর আজ যেন তোর সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়ার শপথ নিয়েছে। হাসপাতালের দীর্ঘ করিডোর জুড়ে সাদা রঙের একঘেয়েমিতে যেন প্রাণহীনতার প্রলেপ মাখানো। নাসারন্ধ্রে এসে বিচ্ছে ফিনাইল আর ডেটলের সেই তীব্র উৎকর রাসায়নিক ঘ্রাণ, যা ক্রমাগত মনে করিয়ে দেয় জীবনের নশ্বরতাকে। চারপাশের এই যান্ত্রিক নিস্তব্ধতার বুক চিরে মাঝে মাঝে স্ট্রেচারের চাকার যে ঘরঘরানির শব্দ ভেসে আসছে, তাতে তৃষার বুকের ভেতরটা যেন যন্ত্রণায় দলা পাকিয়ে যাচ্ছে। সাদা দেয়ালের এই নিস্পৃহ রাজ্যটা ওর কাছে সবসময় এক মূর্ত বিভীষিকা। বদ্ধ বাতায়নে যেন মিশে আছে অসংখ্য মরণপণ, যুদ্ধে হেরে যাওয়া মানুষের শেষ দীর্ঘশ্বাস আর নাবালা হাহাকার। গাড়ি থেকে নামার সময় তৃষার পা দুটো যেন কিছুতেই এগোতে চাইছিল না। সে আর্যর দিকে ফিরে মিনতি মাখানোর স্বরে বলল, আজকে কি না করলে নয়? দেখুন গন্ধটা কেমন উৎকট। আমরা খুব বমি পাচ্ছে। ব্যান্ডেজটা কাল খুললে খুব একটা ক্ষতি হবে না, প্লিজ। আর্য এক মুহূর্তের জন্য থামল। তৃষার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে জমে থাকা ভয়ের বিন্দুগুলো ওর নজরে এলো। তবে সে নরম হলো না, বরং তৃষার অবাধ্য হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পড়ে একরাশ গম্ভীর্য নিয়ে ধমকের সুরে বলল, যথেষ্ট হয়েছে,
কলেজে গিয়ে স্টান্ট দেখানোর সময় তো এই বমি ভাব বা ভয়ের কথা মনে ছিল না। এখন কোনো ওজোর আপত্তি শুনবো না। চুপচাপ ভেতরে চলুন। আপনার এই আজ না কাল করার খামখেয়ালিপনায় আমি আর 1 মিনিটও নষ্ট করতে চাই না। সো মুভ। আর্য সেই অকাট্য আদেশের সামনে তৃষার কোনো বাহানা টিকল না। এক প্রকার জোর করেই ওকে টানতে টানতে সেই গোমর করিডোর পেরিয়ে কনসালটেশন রুমের দিকে নিয়ে চলল আর্য। ভেতরে প্রবেশ মাত্র একজন অ্যাপ্রন পরিহিত সুদর্শন যুবক এগিয়ে আসলো। আর্য ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, আপনাকে তো ঠিক। যুবকটি অমায়িক হেসে বলল, আমি সবুজ স্যার, সবুজ আহমেদ, ইন্টার্ন, 2 দিন হলো এসেছি। আর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ও আর্য মুখে ওফ বলেছে ঠিকই, তবে মনের কোণের খচখচানি কমছে না। বিরক্তিতে কপাল দলা পাকিয়ে আসছে। সবুজ নামক ছেলেটির তৃষার দিকে তাকানোর ধরনটা ভালো ঠেকছে না তার কাছে। সবুজ তৃষার দিকে তাকিয়ে আলতো হেসে বলল, কি প্রবলেম ম্যাম? পর মুহূর্তেই ও দৃষ্টি কাড়ল শুভ্র ব্যান্ডেজে আবৃত তৃষার হাতখানা। ও তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, আপনার তো দেখি ডান হাত ইনজুর্ড, তা ব্যান্ডেজ করবেন নাকি? আসুন দেখিয়া। তার কথার ইতি টানার পূর্ব মুহূর্তে আর্য ওকে আটকে তৃষাকে নিজের কাছাকাছি টেনে আনল। বলল, নাথিং। আমরা অন্য একটা কাজে এসেছিলাম, ভুলবশত এখানে ঢুকে পড়েছি। সরি। আর্যর এমন কথায় বিস্ময়ে ভ্রু কুচকে তাকালো তৃষা। ভুলবশত এখানে ঢুকে পড়েছে মানে? ও তো জানতো ব্যান্ডেজ খুলতেই আজকে এসেছিল ওরা। ও প্রশ্নাত্মক দৃষ্টিতে আর্যর দিকে চেয়ে অবাক কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগে আর্য ওর বা হাতটা বেশ শক্তপোক্ত করে ধরে বাহিরের দিকে যেতে যেতে বলল, চলুন তৃষা। কিন্তু কোনো কিন্তু নয়, জাস্ট মুভ। ও তৃষাকে নিয়ে প্রস্থান করলো। বেশ তড়িঘড়ি পদক্ষেপে গাড়ির সম্মুখে পৌঁছালো ওরা। আর্য তৃষার সাইডের দরজা খুলে ওকে বসিয়ে দিয়েই নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তৃষা সামান্য কৌতূহলী মনে হাজারো প্রশ্নের স্তূপ জমেছে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে। তবুও সেগুলো অবদমিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সে। কেননা এখন প্রশ্ন উত্তরের চক্করে আর্য যদি আবার ব্যাক করে হাসপাতালে নিয়ে যায় ওকে, না বাবা, দরকার নেই। অন্তত আজকের মতো তো ওই বিভীষিকা থেকে নিস্তার পাওয়া গেল। ভাবতে ভাবতেই ও দেখলো গাড়িটা বেশ অনেক দূরে এগিয়েছে। কিন্তু হঠাৎই তার খেয়াল হলো আর্য ওদের চেনা বাড়ির রাস্তা ধরে না গিয়ে বরং উল্টো দিকে গাড়ি ঘুরিয়েছে। বাম পাশের বিশাল সিগন্যালটা পেরিয়ে গাড়িটা এখন বনানীর দিকে এগোচ্ছে। তৃষা ভুরু কুচকে আর্যর দিকে তাকালো। আর্য জল শক্ত দৃষ্টি নিবদ্ধ সম্মুখ পানে। তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? হসপিটালে। তৃষা আর চুপ থাকতে পারল না। কণ্ঠে বিরক্তির রেশ টেনে প্রশ্নের ঝড় তুলল, আরে মিস্টার, আপনার প্রবলেমটা কি বলুন তো? মানে এত মুড সুইং হয় কেন আপনার? এই তো মাত্র হাসপাতাল থেকে বের হয়ে এলেন, বললেন যে আজকে কিছু হবে না, আবার হসপিটালে যাচ্ছি মানে কি? আর্য স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ নির্লিপ্ত গলায় জবাব দিল, আমি বলেছি ওই হাসপাতালে কাজ হবে না, এটা বলিনি যে আজ কাজই হবে না। উই আর গোয়িং টু অ্যাপোলো। আমার পরিচিত একজন সিনিয়র সার্জন সেখানে আছেন। আমি চাই না কোনো কাঁচা হাতের ইন্টার্ন আপনার ইনজুরি নিয়ে এক্সপেরিমেন্ট করুক। তৃষা 2 ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, মিস্টার পারফেকশনিস্টের তো বাহানার অভাব নেই। এখন সিনিয়র সার্জনের কাছে গিয়ে যদি দেখেন তিনি কোনো সুদর্শন যুবক, তবে কি সেখান থেকেও আমাকে চ্যাংদোলা করে নিয়ে দৌড় দেবেন? আর্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে গাড়িটা একটা জ্যামের মুখে ব্রেক করে তৃষার দিকে স্থির চোখে চাইল। ওর সেই গম্ভীর চাহনিতে তৃষার কথাগুলো মাঝপথেই আটকে গেল। আর্য ফিসফিস করে বলল, বেশি কথা বলাটা কি আপনার সিলেবাসের অংশ তৃষা? চুপচাপ বসে থাকুন। আমি যেটা করছি আপনার ভালোর জন্যই করছি। তৃষা এবার রীতিমতো হাত পা ছুড়ে প্রতিবাদ করল, কি চুপ করব? হ্যাঁ, আর এক্সপেরিমেন্ট মানে কি? ওই ছেলেটি তো জাস্ট নাম আর প্রবলেম জিজ্ঞেস করছিল। আপনি তো ওকে কথা বলার সুযোগই দিলেন না। আপনি কি সব জায়গাতেই নিজের ক্যাপ্টেন অর্ডার চালাতে চান?
অত সুন্দর করে কথা বলছিল। তৃষার মুখে ওই সুন্দর করে কথা বলা আর সবুজের প্রশংসা শুনে আর্যর বুকের ভেতরটা যেন মুহূর্তেই তপ্ত হয়ে উঠল। সে গাড়ির এসিটা আরও 2 ডিগ্রি কমিয়ে দিল, যদিও তার ভেতরের উত্তাপ তাতে বিন্দুমাত্র কমছে না। সে মনে মনে বিড়বিড় করে বলল,